হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু বেদান্ত ইনস্টিটিউট অফ লার্নিং। আর আজকের ক্লাসে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করব। ইউজিসি নেট পেপার 1 এ পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট টপিকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। এখান থেকে অতীতেও বেশ কয়েকটি প্রশ্ন এসেছে এবং এবারেও আসার সম্ভাবনা রয়েছে। ওয়েল, ওয়েস্ট বলতে বোঝায় যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বর্জ্য পদার্থ তৈরি করে থাকি সেই বর্জ্য পদার্থকে। এখন এই বর্জ্য পদার্থের সঠিক ম্যানেজমেন্ট যদি না করা হয় এবং সেটি পরিবেশে যদি যথেচ্ছভাবে আমরা ফেলতে থাকি, তাহলে এই ওয়েস্টগুলোই পরিবেশ দূষণের একটি বড় কারণ হয়ে দাঁড়ায় এবং এটি আমাদের দৈনন্দিন জীবনকে ভীষণভাবে এফেক্ট করে। বর্তমান বিশ্বে ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিবেশ সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম একটা, রাইট? কারণ মানুষ যত বাড়ছে, জনসংখ্যা যত বাড়ছে, মানুষের ব্যবহার্য সামগ্রী এবং তার সাথে সাথে ওয়েস্ট বা বর্জ্য পদার্থের পরিমাণও প্রতিনিয়ত তত বেড়ে চলেছে। এখন এই অতিরিক্ত বর্জ্য পদার্থ যদি পরিবেশের মধ্যে সঠিকভাবে ডিসপোজ করা না হয়, তাহলে এই অতিরিক্ত বর্জ্য পদার্থের মধ্যে যে টক্সিক বা পলিউটেন্ট মেটেরিয়াল গুলো থাকে, সেগুলোই কিন্তু পরিবেশ দূষণের ভয়াবহ কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং বর্তমান বিশ্বে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, অর্থাৎ দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকার কিছু এলাকা, এই ধরনের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে পপুলেশন নর্মালি অনেকটা বেশি, অর্থাৎ কোনো একটা দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ধারণ ক্ষমতার থেকে যখন পপুলেশন অনেকটা বেশি যেসব দেশগুলোতে, সেই সব দেশগুলোতে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। মানে এক কথায় বলতে গেলে যে এখানে মানুষেরই থাকার জায়গা নেই, আবার বর্জ্য পদার্থকে রাখার জন্য সঠিকভাবে জায়গা তৈরি করা কিন্তু খুবই সমস্যাজনক। এবং আরো একটি বড় সমস্যা হচ্ছে যে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে বেসিক নলেজ বা বেসিক স্কিল দরকার হয়, সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে একদমই নেই। এবং নট অনলি, এবং শুধুমাত্র সেটা নয়, যে আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ সচেতনতাও এখনো পর্যন্ত তৈরি হয়নি। তো ওয়েস্ট ম্যানেজমেন্ট টপিকটার ডিসকাশন এরিয়া হচ্ছে এটাই, যে এই ওয়েস্ট গুলো কোন কোন জায়গা থেকে তৈরি হয় এবং এই ওয়েস্ট গুলোকে আমরা কিভাবে প্রপারলি ম্যানেজ করতে পারি বা পরিবেশের মধ্যে কিভাবে প্রপারলি ম্যানেজ করলে সেটা পরিবেশের ক্ষতি করবে না, রাইট? চলো একটা একটা করে তাহলে শুরু করা যাক। ফার্স্ট ইজ what is waste? Solid waste refer to basically waste refer here to all non-liquid waste, right? যে কোনো রকম নন লিকুইড ওয়েস্টকে এখানে আমরা সলিড ওয়েস্ট বলতে পারি। এখানে আর বেশি কিছু জানা নেই। আমরা এই টপিকটার মধ্যে খুব শর্টে আলোচনা করব এবং পার্টিকুলার পয়েন্টে আলোচনা করব যেগুলো আমাদের খুব বেশি পরিমাণ জানা দরকার, রাইট? আচ্ছা, এবার এর অ্যাসোসিয়েটেড রিস্ক কি আছে, অর্থাৎ এই ওয়েস্ট যদি প্রপারলি ম্যানেজ করা না হয়ে থাকে, তাহলে তার রিস্ক কি কি হতে পারে? ডিজিজ ট্রান্সমিশন, অর্থাৎ এই ওয়েস্ট থেকে বিভিন্ন রকম ডিজিজ আমাদের মানুষের বা পরিবেশের অন্যান্য প্রাণীদের মধ্যে ছড়াতে পারে, যেগুলো আবার ঘুরে ফিরে মানুষকেও এফেক্ট করতে পারে, রাইট? ওকে। দেন পলিউশন, ডেফিনেটলি পলিউশন ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট জেনারেশনের একটা বড় এফেক্ট বলে ধরা যেতে পারে। দেন এফেক্ট অন মোরাল। ওয়েল, এবার আমরা দেখব যে এই ওয়েস্ট গুলোর সোর্স কি কি হতে পারে। সোর্স অ্যান্ড টাইপ অফ সলিড ওয়েস্ট। এখানে আমরা প্রথমত সলিড ওয়েস্ট নিয়ে আলোচনা করছি, এছাড়াও আরো বিভিন্ন ধরনের ওয়েস্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটা আমরা একদম শুরুতেই দেখেছি। ওয়েল, সোর্স অফ সলিড ওয়েস্ট ডেফিনেটলি মেডিকেল সেন্টার, ফুড স্টোর, ফিডিং সেন্টার, ফুড ডিস্ট্রিবিউশন পয়েন্ট, স্লটার এরিয়াস, ওয়ার হাউস, এজেন্সি প্রিমিসেস, মার্কেট, ডোমেস্টিক এরিয়াস, এটসেট্রা। আমরা দেখেছি যে বর্তমান বিশ্বে আমরা যে করোনা ভাইরাসের সঙ্গে লড়ছি, সেই করোনা ভাইরাসের সূচনা অনেকেই ধারণা করছেন যে চীনের কিছু স্লটার হাউসে হয়েছিল বা ওয়েট মার্কেটে হয়েছিল, তাই না? তো এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে। অ্যান্ড দেন টাইপ অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়েস্ট। দেখো কি কি ধরনের ওয়েস্ট তৈরি হতে পারে, সলিড ওয়েস্ট তৈরি হতে পারে। ফার্স্ট ইজ অর্গানিক ওয়েস্ট। কিভাবে তৈরি হতে পারে? ওয়েস্ট ফ্রম প্রিপারেশন অফ ফুড, মার্কেট প্লেস, এটসেট্রা। কম্বাস্টাইলস, যেগুলো তৈরি হতে পারে পেপার, উড, ড্রাইড লিভস, প্যাকেজিং, রিলিফ, এটসেট্রা থেকে। ওয়েল, নন কম্বাস্টাইলস তৈরি হতে পারে মেটাল, টিন, বোতল, স্টোন, এটসেট্রা। অ্যান্ড অ্যাজ ডাস্ট তৈরি হতে পারে
বাল্কি ওয়েস্ট তৈরি হতে পারে, ডেড অ্যানিমেলস থেকে হতে পারে, হ্যাজার্ডাস ওয়েস্ট তৈরি হতে পারে, কি কি থেকে হতে পারে, অয়েল, ব্যাটারি অ্যাসিড, মেডিকেল ওয়েস্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হ্যাজার্ডাস ওয়েস্টের মধ্যে চলে আসতে পারে। দেন কনস্ট্রাকশন ওয়েস্ট, প্রুফ প্রুফিং, রাবেল, ব্রোকেন কংক্রিট, এটসেট্রা, রাইট। ওয়েল, সলিড ওয়েস্ট কে প্রপারলি ম্যানেজ করতে গেলে প্রপারলি কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো একদম ইনিশিয়াল হইতে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ওয়েস্ট, অর্থাৎ ওয়েস্টের টাইপটাকে আমরা যদি প্রপারলি আইডেন্টিফাই করতে না পারি তাহলে সেই ওয়েস্টটাকে কিন্তু প্রপারলি আমরা ম্যানেজ করতে পারবো না। যেমন ধরা যাক প্লাস্টিক, প্লাস্টিককে আমরা যেভাবে রিসাইকেল করি সেইখানে যদি প্লাস্টিকের সাথে অন্য কিছু মিশে থাকে তাহলে সাচ এজ যদি প্লাস্টিকের সাথে মেটাল বা অন্য কোনো বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল লাইক ফুড, অ্যানিমালস এক্সট্রাক্ট এইসব যদি মিশে থাকে তাহলে কিন্তু সেই প্লাস্টিককে প্রপারলি রিসাইকেল করা যায় না। তাই আমাদেরকে প্রথমে ঠিকঠাকভাবে ওয়েস্ট মেটেরিয়ালটাকে আইডেন্টিফাই ডেফিনেটলি করতে হবে, অ্যান্ড দেন ভেরি ইম্পর্টেন্টলি সেগ্রিগেট করতে হবে ডিফারেন্ট টাইপস। আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখবো সেগুলো। আইডেন্টিফাই দ্য টাইপ অফ ওয়েস্ট, আইডেন্টিফাই দ্য সোর্স অফ ওয়েস্ট, কোথা থেকে আসছে সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেন ডিটারমাইন দ্য পোটেনশিয়াল হ্যাজার্ড ফ্রম দ্য ওয়েস্ট, পার্টিকুলার যে ওয়েস্ট সেই ওয়েস্ট থেকে কি ধরনের হ্যাজার্ডিয়াস প্রবলেম আমাদেরকে আসতে পারে, সেই ওয়েস্টটা কতটা হ্যাজার্ডিয়াস বা তার মধ্যে কতটা হ্যাজার্ডিয়াস পটেনশিয়ালিটি রয়েছে, কতটা ভালনারেবিলিটি রয়েছে সেই তার মধ্যে, সেগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে অ্যাক্ট করতে হবে। ডিটারমাইন দ্য ভলিউম অফ ওয়েস্ট জেনারেশন, কতটা ভলিউমে সেই ওয়েস্টটা জেনারেট হচ্ছে সেটাকে যদি আমি প্রপারলি আইডেন্টিফাই করতে না পারি আমরা, তাহলে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের বাকি যে প্রসিডিওর গুলো হবে সেটা অলমোস্ট ব্যর্থ হবে। ফরসে আমরা যদি পার ডে যতটা পরিমাণ আমাদের দেশে কোনো একটা পার্টিকুলার ওয়েস্ট, ফরসে বায়োমেডিক্যাল ওয়েস্ট আর ইলেকট্রনিক ওয়েস্ট তৈরি হচ্ছে, কতটা পরিমাণ তৈরি হচ্ছে সেটার সম্পর্কে যদি প্রপার ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা যেরকম ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিকল্পনায় নিয়ে না কেন সেটা কিন্তু ব্যর্থ হওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যায়, রাইট। আচ্ছা, নেক্সট ইজ আইডেন্টিফিকেশন, আইডেন্টিফাই সেলফ কালেকশন মেথডস, রাইট। আমরা নিজেরা সেলফ কালেকশন মেথডকে আইডেন্টিফাই করতে হবে। দেন আইডেন্টিফাই সেফ সেফ আইডেন্টিফাই সেফ ট্রান্সপোর্টেশন মেথড, অর্থাৎ এই ধরনের বিভিন্ন ওয়েস্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা খুবই জরুরি। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে জায়গায় ওয়েস্ট ডিসপোজাল বা ওয়েস্টকে প্রপারলি ম্যানেজ করা হয়, কিছু কিছু জায়গায় ডাম্প করা হয়, কোথাও বার্নিং করা হয়, তো এই এরিয়াগুলো তো সব জায়গায় থাকতে পারে না, শহরের মাঝে সব জায়গায় আমরা ওয়েস্টকে জ্বালাতে পারি না বা সব জায়গায় ডাম্প করতে পারি না। তো প্রপারলি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে হবে, তাই ট্রান্সপোর্টেশনের সেফ মেথড আইডেন্টিফাই করতে হবে। দেন আইডেন্টিফাই দ্য ডিসপোজাল মেথড, অর্থাৎ কোন ওয়েস্টকে, কোন ধরনের ওয়েস্টকে কিভাবে ডিসপোজ করা যেতে পারে তার প্রপার মেথডগুলো আইডেন্টিফাই করতে হবে এবং ডেফিনেটলি সেগুলোকে সঠিকভাবে এক্সিকিউট করতে হবে। Key components of solid waste management. There are 5 components like generation, storage, collection, transportation, and disposal. We just need a basic overview ideas on this topic. We need not to go in deep such. We have complete in other topics like water pollution and air pollution. Okay, so এখানে আমাদেরকে বেসিক জিনিসগুলো বুঝে নিতে হবে যে কি কম্পোনেন্ট গুলো কি কি রয়েছে। জেনারেশন, আই মিন কিভাবে কোন কোন জায়গা থেকে পার্টিকুলার সলিড ওয়েস্টটা জেনারেট হচ্ছে সেটাকে দেখতে হবে। স্টোরেজ অ্যান্ড ডেফিনেটলি কালেকশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিসপোজাল, ডিসপোজাল কি কিভাবে করা যেতে পারে। এবার অনেক রকম ডিসপোজালের পদ্ধতি আছে, সেগুলো কোনটা কোনখানে কোন ধরনের ওয়েস্টের ক্ষেত্রে প্রযোজ্য সেগুলোকে দেখে আমাদেরকে করতে হবে। যেমন কোনো একটা ওয়েস্ট যেটার মধ্যে রেডিয়েশন রয়েছে, যেটার মধ্যে অন্য কোনো রকম টক্সিক মেটেরিয়াল রয়েছে, সেটা যদি গ্রাউন্ডে ভুল ভুল প্রসেসে ডিসপোজ করা হয়, গ্রাউন্ডের মধ্যে ডাম্প করা হয় বা আন্ডারগ্রাউন্ডের মধ্যে ডাম্প করা হয়, তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে আমাদের গ্রাউন্ড ওয়াটারকে পলিউট করতে পারে, রাইট। আবার যে জিনিসগুলো খুব হাইলি ফ্লেমেবল, এরকম কোনো টক্সিক মেটেরিয়ালকে বা যে জিনিসটার মধ্যে অন্য ধরনের ব্যাকটেরিয়াল ইস্যু রয়েছে বা যে জিনিসটা সরাসরি কোনো ব্যাকটেরিয়াল রোগ তৈরি করতে পারে, সেগুলোকে যদি আমরা ওপেনলি ডাম্প করি বা মাটির মধ্যে ডাম্প করি, সেটা কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি করতে পারে। ওকে, এখানে আর কিছু দেখার নেই, বেসিক কিছু ওয়ে রয়েছে ডাম্পিং, এত ডিটেলসে আমাদেরকে যাওয়ার দরকার নেই। এবার আমরা চলে আসবো কিছু আদার্স কনসেপ্টে। অ্যান্ড দেন ওয়েস্ট জেনারেশনের মধ্যে ফুড আমাদের একটা দৈনন্দিন জীবনে
যে সলিড ওয়েস্ট গুলো আমরা তৈরি করি তার মধ্যে ফুড কিন্তু একটা বড় পোর্শন, রাইট? কারণ আমরা দেখেছি আমাদের শহরে বা গ্রামে, গ্রামের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় কি, আমাদের গ্রামে আমরা বাড়িতে ডোমেস্টিক ভাবে যা ফুড ওয়েস্ট তৈরি করি সেগুলো প্রপারলি ম্যানেজ হয়ে যায়, কারণ আমাদের বাড়িতেই সেগুলোর সিস্টেম থাকে। আমি বলতে চাইছি যে বাড়িতে যেসব গবাদি পশু থাকে সেখানে বা ঠিকঠাক ভাবে ডাম্পিং করার জায়গা গ্রামে অনেক সময় সম্ভব হয়, কিন্তু শহরে ফ্ল্যাট কালচার এরিয়াতে বা বড় বড় হাই রাইজ বিল্ডিং এর মধ্যে কোথাও আমরা ডাম্পিং জোন করতে পারি না, বা সেখানে সেখানে আমাদের গ্রামে যে গবাদি পশুর সুবিধা রয়েছে সেগুলো আমরা সেখানে পাই না। তাই ফুড ওয়েস্ট একটা বড় সমস্যা। এগুলোকে কিভাবে সলিউশন করা যেতে পারে, কয়েকটা স্টেপ এখানে রয়েছে। প্রিভেনশন, ডেফিনেটলি ফার্স্ট স্টেপ অবশ্যই প্রিভেনশন হতে হবে, যে ফুড যাতে ওয়েস্ট না হয় তার জন্য আমাদের স্টেপ নিতে হবে। এবং এর জন্য বেশ কিছু স্টেপ দেখা যায় যে এখন বেশ কিছু শহরে রেস্তোরাঁতে রেস্টুরেন্টে দেখা যায় যে খাবার নষ্ট করলে তার উপর একটা এক্সট্রা ট্যাক্স বসানো হয়। তো এই ধরনের বেশ কিছু প্রসেস বা স্টেপ যেগুলো আমাদের সচেতনতা বাড়াতে সাহায্য করবে, সেগুলো কিন্তু এই ধরনের সমস্যা মেটাতে অনেকটাই সাহায্য করে। ওয়েল, সেকেন্ড হচ্ছে feed hungry people, divert food not suitable to people to animal such as backyard chickens or to local farmers livestock, and then home composting, বাড়িতেই আমরা কম্পোস্টিং এর মতো কাজকর্ম করতে পারি যদি সম্ভব হয়ে থাকে। আচ্ছা, দেন স্মল স্কেল ডিসেন্ট্রালাইজড composting, and then medium scale locality based composting, centralized composting, mechanical or biological mix waste treatment করা যেতে পারে, অর্থাৎ একদম সেন্ট্রালি ওয়েতে যদি গার্বেজ ম্যানেজমেন্ট করা যেতে পারে সেটা, অ্যান্ড দেন ল্যান্ডফিল, অর্থাৎ মাটির মধ্যে জমা করা। এবার এখানে একটা জিনিস দেখো, যে আমি যে ওয়েগুলোর কথা বললাম এই ওয়েগুলোকে একটা হায়ারার্কিক্যাল অর্ডারে সাজানো হয়েছে, অর্থাৎ কোন ধরনের প্রসেসে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং কোন প্রসেসে সব থেকে কম গুরুত্ব দেওয়া হয়। এখানে দেখা যাচ্ছে সোর্স রিডাকশনের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সব থেকে কম গুরুত্ব দেওয়া হয় ল্যান্ডফিল অ্যান্ড ইনসিনারেটর। বল, আমরা খুব দ্রুত আলোচনা করবো, এগুলো একদম ডিটেল আলোচনা করার দরকার নেই, কারো যদি পড়ার ইচ্ছা হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা পড়ে নিতে পারো। এবার চলে আসবো 6 টাইপস অফ মেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। 6টা টাইপের আমরা সলিড ওয়েস্ট বলতে পারি। ফার্স্ট ইজ মিউনিসিপাল সলিড ওয়েস্ট। মিউনিসিপাল সলিড ওয়েস্ট বলতে বেসিক্যালি আমরা ডোমেস্টিক সলিড ওয়েস্টকে বলতে পারি। হ্যাজার্ডাস ওয়েস্ট, যে ধরনের ওয়েস্টগুলো বিভিন্ন হ্যাজার্ডাস প্রবলেম তৈরি করতে পারে। দেন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগ্রিকালচারাল ওয়েস্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট মিনিমাইজেশন। মিউনিসিপাল ওয়েস্ট বলতে বেসিক্যালি আমাদের হাউস হোল্ড থেকে যে ধরনের ওয়েস্ট তৈরি হয় সেই ধরনের ওয়েস্টগুলোকেই বলা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল থাকতে পারে, খাবার দাবার থাকতে পারে, প্লাস্টিক থাকতে পারে, বিভিন্ন মেটাল থাকতে পারে, ঘরে ব্যবহৃত ইলেকট্রনিক্স মেটেরিয়াল থাকতে পারে, অর্থাৎ সমস্ত ধরনের মেটেরিয়ালই মিক্সিং এখানে দেখা যেতে পারে। তো এই ধরনের জায়গায় সেগ্রিগেশন বা প্রপারলি আলাদা আলাদা করে মেটেরিয়ালগুলোকে সেপারেশন করাটা খুব জরুরি হয়ে পড়ে। এখানে মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কিছু ফাংশনাল এলিমেন্ট রয়েছে, আমাদের এত ডিটেলে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট একটু উপর দেখে নেব। যে ফার্স্ট ইজ ফাংশনাল এলিমেন্ট অফ কালেকশন ইনক্লুডস নট অনলি দ্য গ্যাদারিং অফ সলিড ওয়েস্ট অ্যান্ড রিসাইকেলেবল ম্যাটেরিয়ালস, অর্থাৎ শুধুমাত্র গ্যাদারিং করা নয়, পার্টিকুলার যে ম্যাটেরিয়ালগুলোকে রিসাইকেল করা যাবে সেগুলোকে আলাদা করা, যে ম্যাটেরিয়ালগুলোকে ডিকম্পোজ করতে হবে সেগুলোকে আলাদা করা, এই ধরনের কাজ করতে হবে। ওয়েস্ট হ্যান্ডলিং অ্যান্ড সেপারেশন, separating different types of waste component as it is important step for the waste management. And today disposal of the waste by landfilling or land spreading is ultimate fate to all solid waste. এটা ডেফিনেটলি একটা আলটিমেট ফেট, বাট এটাতে গুরুত্বপূর্ণ, এটাকে আস্তে আস্তে কম গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ সব থেকে বেশি চেষ্টা করা হচ্ছে যে আমাদের এই ওয়েস্ট জেনারেশন যাতে আমরা কম করি। ওয়েল, অ্যান্ড দেন হ্যাজার্ডাস ওয়েস্ট, আমরা আসবো এটাতে একটু পরে। হ্যাজার্ডাস ওয়েস্টের মধ্যে কি ধরনের হ্যাজার্ডাস ওয়েস্ট রয়েছে সেটা এখানে ওভারভিউটা একটু দেখে নেব। হ্যাজার্ডাস ওয়েস্ট বলতে বোঝানো হয় হ্যাজার্ডাস ওয়েস্ট আর দোজ দ্যাট ক্যান কজ হার্ম টু হিউম্যান অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ
পরিবেশের মধ্যে আমরা প্রতিনিয়ত যে ধরনের ওয়েস্ট তৈরি করে চলেছি, সেই ওয়েস্টগুলোর মধ্যে যেগুলো খুব বড় রকমের আমাদের পরিবেশের এবং মানুষের ক্ষতি করতে পারে, সেই ক্ষতিকর ওয়েস্টগুলোকে আমরা আলাদা করে হ্যাজার্ডাস ওয়েস্ট বলবো। ফর এক্সাম্পল, আমরা ডোমেস্টিক এরিয়া অর্থাৎ আমাদের বাড়িতে অনেক রকম ওয়েস্ট তৈরি করতে পারি। তার মধ্যে দেখো, আমরা প্রতিদিন যে আমাদের খাবারের অতিরিক্ত উচ্ছিষ্টগুলো ফেলে দিই, সেগুলো কিন্তু সরাসরি আমাদের কোনো রোগ ছড়ায় না, এবং প্রপার এবং খুব ন্যাচারাল ওয়েতে খুব সহজেই সেটা ডিকম্পোজ হয়ে যায়। এবং ডিকম্পোজ হওয়ার পর সব থেকে এটা ইম্পর্টেন্ট জায়গা, যে ডিকম্পোজ হওয়ার পর কিন্তু তার থেকে যে মেটেরিয়াল গুলো বেরোয় সেগুলো পরিবেশের জন্য হার্মফুল নয়। অর্থাৎ এই ধরনের খাবার দাবার পরিবেশ থেকেই আসে এবং পরিবেশেই আবার ভালোভাবে মিশে যেতে পারে। বাট আমরা যদি আরো একটু অন্য ধরনের মেটেরিয়ালের ক্ষেত্রে দেখি, ফার্স্টে ব্যাটারি। আমরা দৈনন্দিন জীবনে প্রচুর ব্যাটারি ব্যবহার করি, তো সেই ব্যাটারিগুলো যদি খারাপ হয়ে যায়, সেই ব্যাটারিকে আমরা যদি পরিবেশের মধ্যে নর্মালি থ্রো করি, সেই ব্যাটারি থেকে যে ওয়েস্ট মেটেরিয়ালটা বেরিয়ে আসে সেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য এবং মানুষের জন্য ভীষণভাবে হ্যাজার্ডাস হতে পারে, অর্থাৎ ক্ষতিকর হতে পারে। তো এই ধরনের মেটেরিয়ালগুলো কত রকমের হতে পারে? ফার্স্ট ইজ টক্সিক ওয়েস্ট, রিঅ্যাক্টিভ ওয়েস্ট, ইগনিসিবল ওয়েস্ট, কোরোসিভ ওয়েস্ট, ইনফ্লুয়েন্সিয়াস ওয়েস্ট। ওকে, এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেল একটু পড়বো, এর বেশি ভেতরে ডিটেল আমাদের যাওয়ার দরকার নেই। ইফেক্টস অফ ইফেক্ট জেনারেলি হ্যাজার্ডাস ওয়েস্টের এফেক্ট গুলো আমাদের খুব ভালো করে বলতে হবে। কোথায় কোথায় এফেক্ট হতে পারে? এটা নর্মালি এনভায়রনমেন্টে গ্রাউন্ড ওয়াটার এফেক্ট করতে পারে। পেস্টিসাইড, যেটা আমাদের আমরা এগ্রিকালচার ফিল্ডে ইউজ করি, সেটা সয়েল পলিউট করতে পারে, বা এবং গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটারকে বিভিন্নভাবে পলিউট করতে পারে। ওয়াটার পলিউশন কিভাবে করতে পারে এই ধরনের পেস্টিসাইড গুলো, সেটা আমরা গত দিনের ওয়াটার পলিউশন ক্লাসে ডিটেলে আলোচনা করেছি। এছাড়া রয়েছে পিসিবি বা পলিক্লোরাইনেটেড বাইফিনাইলস, যেটা আমাদের কিডনি এবং লিভারে ভীষণ ড্যামেজ করতে পারে। রিপ্রোডাক্টিভ ফেলিওর ইন বার্ডস, ম্যামালস, the soil or in the bottom of lake and rivers. Okay, and then আরো কিছু hazardous material আমরা তৈরি করি। দেয়ার নর্মালি lead, mercury and arsenic, ভীষণ ভাবে হ্যাজার্ডাস ওয়েস্ট। lead, mercury এবং আর্সেনিক কি কি ভাবে সমস্যা তৈরি করে, এগুলো আমরা গতদিন আলোচনা করেছি। অ্যান্ড এই ধরনের হেভি মেটেরিয়াল গুলো জেনারেলি আমাদের ক্যান্সার, আমাদের সেলের মধ্যে গিয়ে ক্যান্সার তৈরি করতে পারে। অ্যান্ড দেন কন্ট্রোল অফ হ্যাজার্ডাস ওয়েস্ট, কি কি ভাবে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। নর্মালি এইখানে কন্ট্রোলের মেথড গুলো যেগুলো আমি আগেও আমরা আলোচনা করলাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রে, একই রকম প্রসেস। ফার্স্ট ডেফিনেটলি প্রপারলি সেগ্রিগেট করতে হবে তাদেরকে, এবং সেগ্রিগেট করে যে ধরনের পার্টিকুলার টাইপের যে ধরনের হ্যাজার্ডাস পটেনশিয়ালিটি রয়েছে সেইভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। এর অনেক ডিটেল আলোচনার যে স্কোপ থাকে, বাট আমাদের ক্ষেত্রে সেটা আসবে না। আমাদেরকে মেনলি এই টপিকে ফোকাস রাখতে হবে যে এই ধরনের বিভিন্ন টাইপের ওয়েস্টের সোর্স কি কি, এবং তাকে কি কিভাবে আমাদের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা নেওয়া যেতে পারে, রাইট? এখানে আমরা প্রত্যেকটা জিনিসের একটু অন্য জায়গায় গিয়ে আলোচনা করব। তোমরা চাইলে এই পেজটাতে গিয়ে দেখতে পারো, এই পেজটা প্রচুর ডিটেল ম্যাটেরিয়াল রয়েছে। এখানে একটা জিনিস দেখো, যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে বেসিক কনসেপ্ট, ওয়েস্ট ম্যানেজমেন্টের যে বেসিক টাইপ, সেটার একটা ওভারঅল প্যারাডাইম শিফট হয়েছে। অর্থাৎ এর আগে বা এতদিন অবধি কি করা হতো, সাধারণত দেখা গেছে যে আমরা আমাদের জেনারেটেড ওয়েস্ট গুলোকে নিয়ে আমরা কি করি, আমরা নর্মালি ল্যান্ড ফিলিং করি, অর্থাৎ কোনো একটা জায়গায় জমা করতে শুরু করি। ওকে, আচ্ছা, তারপরে কি করি আমরা নর্মালি দেখি যে সেটাকে কনভার্সন কিছু আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে কনভার্সন করার চেষ্টা করি, রিসাইক্লিং করতে পারি, এবং সব থেকে কম যেটা আমরা এখন অবধি চেষ্টা করে যাই যে সোর্সটাকে রিডাকশন করার, অর্থাৎ যাতে ওয়েস্ট তৈরি না হয় সেই ব্যবস্থাটা করার। কিন্তু বর্তমানে 21st সেঞ্চুরিতে একটা প্যারাডাইম শিফট হচ্ছে, অর্থাৎ এই টোটাল কনসেপ্টটার একটা চেঞ্জ আনা হচ্ছে। এই চেঞ্জটা কিরকম, যে এখন সব থেকে বেশি জোর দেওয়ার কথা বলা হয়ে থাকে সোর্স রিডাকশনের ক্ষেত্রে, রাইট? পুরো প্যারাডাইমটাই উল্টে গেছে, দেখতে পাচ্ছ। এইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। অর্থাৎ এবং সব থেকে কম জোর দেওয়া হয় ল্যান্ড ফিলিং এর ক্ষেত্রে, রাইট? আচ্ছা, এটাতে একটু পরে আসছি। অ্যান্ড দেন হ্যাজার্ডাস ওয়েস্ট, আমরা এর ভেতরে একটু ডিটেলে ঢুকবো। হ্যাজার্ডাস ওয়েস্ট বলতে কি কি বললাম বোঝানো হয় আমরা এর আগেও দেখেছি।
আচ্ছা, তার মধ্যে কি কি থাকে? ইগনিসিবল অর্থাৎ আগুন, ফ্লেমেবল যেটা আগুন সরাসরি আগুন ধরে দিতে পারে, রিঅ্যাক্টিভ, please give me some time to connect the internet. Well, অর্থাৎ এমন কোনো মেটেরিয়াল যেটা দেখতে পাচ্ছি যেটা যদি হাইলি ফ্লেমেবল হয়, যেটাতে সহজে আগুন ধরে যেতে পারে, সেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুব সমস্যাজনক হতে পারে। অ্যান্ড দেন রিঅ্যাক্টিভিটি, যে কোনো মেটেরিয়াল, যে কোনো পলিউট্যান্ট যদি হাইলি রিঅ্যাক্ট করে, পরিবেশের অন্যান্য মেটেরিয়ালের সাথে খুব স্বাভাবিক পরিস্থিতিতে রিঅ্যাক্ট করতে শুরু করে বা কেমিক্যাল রিঅ্যাকশন শুরু করে, সেটা বিভিন্নভাবে আমাদের পরিবেশের এবং মানুষের ক্ষতি তৈরি করতে পারে। Corrosive substance is one that will damage or destroy substance with which comes into the contact or mean by a chemical reaction, অর্থাৎ এর কাছাকাছি এলে যে কোনো জিনিসকে সেটা নষ্ট করে দিতে পারে। কি কি হতে পারে এটা? এটা ডেফিনেটলি কোনো অ্যাসিড হতে পারে, ডেফিনেটলি কোনো হাইলি রিঅ্যাক্টিভ জিনিস হতে পারে, রাইট? ওকে, দেন টক্সিসিটি। টক্সিসিটি মিন্স যে কোনো পয়জনাস ম্যাটেরিয়াল। এখানে আমরা যেগুলো পড়বো যে হাউসহোল্ড হ্যাজার্ডাস ওয়েস্ট এবং ডিসপোজাল অফ হ্যাজার্ডাস ওয়েস্ট। হাউসহোল্ড হ্যাজার্ডাস ওয়েস্টের মধ্যে কি কি পড়ছে? নরমালি পেইন্ট, সলভেন্ট, পেইন্ট অ্যান্ড সলভেন্ট, অটোমেটিক ওয়েস্ট। আমি এখানে প্রত্যেকটা পড়ছি না, তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এর স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকটাই কাজে লাগবে। অ্যান্ড ডিসপোজাল অফ হ্যাজার্ডাস ওয়েস্ট, কি কি করতে, বেসিক স্টেপগুলো আমরা এখানে জেনে নেব। রিসাইক্লিং, আমরা যতটা সম্ভব ততটা রিসাইক্লিং করার চেষ্টা করব। পোর্টল্যান্ড সিমেন্ট, অর্থাৎ টক্সিক মেটেরিয়ালকে আমরা সিমেন্টারাইজ করে দিতে পারি, রাইট? অ্যান্ড দেন ইনসিক্রিনেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অ্যান্ড ওয়েস্ট টু এনার্জি, অর্থাৎ ওয়েস্ট থেকে আমরা বিভিন্ন রকম সমস্যা জিনিস তৈরি করতে পারি। এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন কিন্তু ওয়েস্ট থেকে অনেক রকম এনার্জি তৈরি করা যাচ্ছে। আমরা জানি যে কার্বন বা এই ধরনের বিভিন্ন রকম ওয়েস্ট থেকে গ্যাস, এবং সেই গ্যাস থেকে গ্যাস এবং হাইলি রিঅ্যাক্টিভ কিছু মেটেরিয়াল থেকে সরাসরি ইলেকট্রিসিটি তৈরি করা যেতে পারে। হ্যাজার্ডাস ওয়েস্টকে ল্যান্ডফিলিং করা যেতে পারে, কিন্তু তার জন্য বেশ কিছু মেজারমেন্ট নেওয়া দরকার এবং বেশ কিছু বিষয় দেখা দরকার যে তার মধ্যে এমন কোনো মেটেরিয়াল আছে কিনা যেটা সরাসরি গ্রাউন্ড ওয়াটারকে পলিউট করতে পারে বা সয়েলকে লার্জলি পলিউটেড করতে পারে, রাইট? লার্জলি কথাটা এই কারণে বললাম কারণ আমরা যেখানে হ্যাজার্ডাস ওয়েস্ট ডাম্প করছি, নর্মালি ধরে নিচ্ছি সেখানে খানিকটা সয়েল পলিউট করবে, আমরা এই সয়েল পলিউশনটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে আরো সুন্দর করে দেওয়া আছে কিছু জিনিস, হ্যাজার্ডাস ওয়েস্টের কিছু টাইপস। সোর্স, এই হ্যাজার্ডাস ওয়েস্ট গুলোর সোর্স কি কি হতে পারে আমরা আগেও আলোচনা করেছি, তোমরা এটারও একটু স্ক্রিনশট নিয়ে রাখো। ক্লিনিক্যাল ওয়েস্ট হতে পারে, অর্থাৎ হসপিটাল থেকে যেসব জিনিসগুলো তৈরি হয় সেখান থেকে ওয়েস্ট তৈরি হতে পারে। ওয়েস্ট অয়েল, আমরা দেখেছি যে কারখানায় বিভিন্ন যন্ত্রপাতিতে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা বেশ কিছু অয়েল তৈরি করি, যেমন আমাদের গাড়ির ইঞ্জিন অয়েল যেটা হয়, সেটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে যে এক্সট্রা অয়েলটা তৈরি হয়ে থাকে, সেই অয়েলটা যদি পরিবেশের মধ্যে ওপেনলি ফেলে দেওয়া হয়, সেই অয়েলটা একটা হ্যাজার্ডাস মেটাল হিসেবে, হ্যাজার্ডাস পলিউটেন্ট এলিমেন্ট হিসেবে কাজ করতে পারে। ওয়াটার hydrocarbons, water mixtures, emulsions, etc. and then এই ধরনের বিভিন্ন পলিউটেন্ট থেকে যে আলাদা আলাদা ধরনের পলিউটেন্ট মেটেরিয়াল গুলো, হ্যাজার্ডাস সোর্স থেকে যে পলিউটেন্ট মেটেরিয়াল গুলো বেরোয়, সেই পার্টিকুলার মেটেরিয়াল গুলোর হেলথ এফেক্ট কি, এই হেলথ এফেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে আমাদের পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট সিলেবাসের মধ্যে
সিলেবাসের মধ্যে ইম্প্যাক্ট অফ পলিউট্যান্ট অন হিউম্যান হেলথ বলে একটা জায়গা আছে। এখানে এই ইম্প্যাক্টের মধ্যে মূলত এই ধরনের যে পলিউট্যান্ট মেটেরিয়াল যেটা বিভিন্নভাবে পরিবেশে নির্গত হতে পারে সেটার ইম্প্যাক্ট গুলো থেকেই প্রশ্ন আসে। তো এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং এখানে এই জায়গাটা একটু ভালো করে পড়ো। পার্টিকুলার প্রত্যেকটা প্রত্যেকটা মেটাল যেটা হ্যাজার্ডাস ওয়েস্ট থেকে পরিবেশে আসতে পারে সেই প্রত্যেকটা মেটালের সোর্স এবং তাদের হেলথ এফেক্ট এখানে ডিটেলে দেওয়া আছে। আমি আর প্রত্যেকটা ডিটেলে আলোচনা করছি না, তোমরা যে জিনিসটা বুঝতে পারবে না সেটা সাথে সাথে কিন্তু আমাকে বলবে। যেমন আজকে আমাকে একজন বলেছিল যে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সেটাকে আরেকবার ডিসকাস করতে, আমি সেটাকে আরেকবার ডিসকাস করে আজকে গ্রুপের সাথে সাথে একটা ভিডিও করে দিয়েছি। আমি ভিডিওটাকে শর্ট করার জন্য প্রত্যেকটা ডিটেল আলোচনা যাচ্ছি না, বাট যদিও আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড, এগুলো মার্কারি, নিকেল, এগুলো আমরা বেশ কয়েকটা এর আগের ক্লাসে কমপ্লিট করেছি, রাইট? ওয়েল, এখানে কিছু ডিসপোজাল প্রসিডিওর নিয়ে লেখা রয়েছে। আমাদের সবকিছু ডিটেল এখানে জানতে হবে না, বাট বেসিক স্ট্র্যাটেজি গুলো একটু জেনে রাখবে। যে ফার্স্ট ডেফিনেটলি আইডেন্টিফাই এবং তার প্রপার সেগ্রিগেশন এন্ড দেন ডিসপোজাল। আমরা প্রতিনিয়ত যে ওয়েস্ট গুলো তৈরি করে থাকি সেই ওয়েস্ট গুলো সম্পর্কে একটু ডিটেল এখানে জেনে নিই। প্লাস্টিক, কত ধরনের প্লাস্টিক আছে, তার মধ্যে কি কি সিম্বল থাকে, কি কি তার রাসায়নিক নাম কি, এবং তার মধ্যে থেকে কি কি ধরনের জিনিসপত্র তৈরি হতে পারে সেগুলো একটু এখানে দেওয়া রয়েছে, সম্ভব হলে দেখে নিও। অ্যান্ড দেন এটা একটা মুভির ছবি, কেউ চিনতে পারছো? আমি জানি না তোমরা কেউ দেখেছো কিনা, পারলে একটু দেখে নিও। মুভিটার নাম ই ওয়াল। ই ওয়াল আমি এখানে লিখছি, একটু তোমরা দেখে নাও। ই ওয়াল, পারলে এই মুভিটা তোমরা একটু দেখো। এই মুভিটা দেখলে অ্যাকচুয়ালি দেখতে বলছি আমি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বিনোদন যেমন আছে তেমন প্রচুর প্রচুর জিনিস শেখার আছে পার্টিকুলার এই মুভিটা থেকে, রাইট? আচ্ছা, এই ছবিটার সাথে ভারতবাসী হিসেবে আমরা প্রায় সবাই পরিচিত। এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ইলেকট্রনিক মেটেরিয়াল যেগুলো খারাপ হয়ে গেছে, ইলেকট্রনিক গ্যাজেট, সেই গ্যাজেটের যন্ত্রাংশগুলোকে আলাদা আলাদাভাবে সেগ্রিগেট করা হচ্ছে। কারণ তার মধ্যে যে মেটাল আছে সেই মেটালটার যে ভ্যালু আছে সেই মেটালটার একটা ভালো ভ্যালু থাকে, তার জন্য সেই মেটালটাকে এখান থেকে বিভিন্নভাবে সেগ্রিগেট করা হবে। এই যে ছবিটা দেখছো, এটা আমি যে মুভিটা বললাম ইওয়াল, সেই মুভিটারই একটা দৃশ্য। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালকে জমা করে করে এত বড় বিল্ডিং বানানো হচ্ছে, বিল্ডিং ব্লক বানানো হচ্ছে, কারণ সারফেসে তাদেরকে শুধুমাত্র হরাইজন্টালি আর ডাম্প করার জায়গা থাকছে না, তাই এখানে প্রপার ওয়েতে ভার্টিক্যাল ডাম্প করার চেষ্টা চালানো হচ্ছে। ওয়েল, ইওস ই ওয়েস্ট জিনিসটা কি তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো। ওয়েস্ট হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে বেসিক্যালি যে ইলেকট্রনিক গ্যাজেট এবং যন্ত্রাংশ ব্যবহার করি, সেই যন্ত্রাংশগুলো যদি যখন খারাপ হয়ে যায় তখন সেটাকে আমরা সাধারণত ফেলে দিই। তো সেইখান থেকে যে ওয়েস্ট বা বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে সেই বর্জ্য পদার্থগুলোকে আমরা ওয়েস্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট বলতে পারি, রাইট? আচ্ছা, আমাকে তোমরা একটা কথা বলো তো, যে ইন্টারনেট কি এই ধরনের ওয়েস্ট এর মধ্যে পড়বে? জাস্ট সে ইয়েস অর নো। দেখি তোমাদের কনসেপ্টটা কিরকম হয়েছে। অ্যান্ড সেকেন্ড থিং, ওয়েস্টের সোর্স গুলো কি কি, বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন জায়গায় যে কি কি সোর্স রয়েছে সেগুলো রয়েছে, একটু আমরা দেখে নিও। যে আমাদের বাড়িতে আমরা কি কি ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ইউজ করি, নর্মালি পিসি বা পার্সোনাল কম্পিউটার, টেলিভিশন, রেডিও, সেলফোন এটসেট্রা। তোমরা একটু পড়ে নিও, আমি ডিটেল আর পড়ছি না প্রত্যেকটা। অ্যান্ড দেন এই ধরনের যে ওয়েস্ট আমরা নর্মালি জেনারেট করি, সেই জেনারেশন যে ওয়েস্ট জেনারেশন থেকে কি কি হ্যাজার্ডাস মেটাল তৈরি হয় বা কি কি পলিউটেন্ট বেরিয়ে আসে এবং সেই পলিউটেন্ট গুলোর ওভারঅল ইফেক্ট কি হয় সেটা এখানে খুব সুন্দর একটি ছকের মাধ্যমে দেওয়া আছে, একটু দেখে নিও। ব্যাটারি থেকে কি কি বেরোয়, ক্যাডমিয়াম, লেড অ্যান্ড মার্কারি। আচ্ছা, তোমরা একটু কমেন্টে আর একবার লিখে দাও তো, আমরা গতদিনের ক্লাসেও পড়েছি যে ক্যাডমিয়াম, লেড এবং মার্কারি থেকে কিভাবে কি কি সমস্যা তৈরি হয়। ঠিক আছে, ওভারঅল সমস্যাগুলো এখানে দেওয়া রয়েছে, বাট পার্টিকুলার ক্যাডমিয়াম, লেড এবং মার্কারি এই তিনটে থেকে কি কি সমস্যা তৈরি হয়। আচ্ছা, আরো দেখো কম্পিউটার, মনিটর এন্ড টেলিভিশন, এখান থেকে কি তৈরি হয়, লেড এন্ড গ্লাস, লেড ইন গ্লাস অফ ক্যাথোড রে টিউবস। অর্থাৎ আমরা যে মনিটর বলা যে টিভি আমরা আগে ইউজ করতাম, সেই সিআরটি মনিটর, তার ভিতরে তার পিছনের দিকে লেড থাকে, রাইট? ওয়েল, দেন ইলেকট্রনিক সুইচেস, লাইট ডিভাইস অ্যান্ড ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে।
অর্থাৎ যে এলইডি বা এলসিডি ডিসপ্লে গুলো আমরা ইউজ করি তার মধ্যে কি থাকে, মার্কারি থাকে। প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি, অর্থাৎ যে কোনো সার্কিট বোর্ডকে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড বলে। ওয়েল, তার মধ্যে কি থাকে, লেড, ক্রোমিয়াম এন্ড মার্কারি। সোল্ডার এন্ড সার্কিট বোর্ড, তার মধ্যে লেড থাকে। ওল্ডার টেলিভিশন, কম্পিউটার এন্ড ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, পিসিবি। পলিক্লোরিনেটেড বাইফিনাইলস, এটা একটি ভয়ঙ্কর পরিবেশ দূষক পদার্থ। এর এফেক্ট গুলো আগের স্লাইডে, এর আগের কয়েকটা আগের স্লাইডে রয়েছে, সে আমরা একটু দেখে নিও। এন্ড দেন ওভারঅল এফেক্ট কি কি হয়, বার্থ এফেক্ট, ব্রেন, হার্ট, লিভার, কিডনি, স্কেলেটাল সিস্টেম, অর্থাৎ আমাদের হার্টের সিস্টেম, ফ্লুরাইড থেকে যে সমস্যাটা আছে। এন্ড দেন নার্ভাস সিস্টেম ড্যামেজ, রিপ্রোডাক্টিভ সিস্টেম ড্যামেজিং, বিভিন্ন রকম এফেক্ট দেখা যায়। সব থেকে বড় সমস্যা হচ্ছে কার্সিনোজেনিক। এর মধ্যে এই স্লাইডেও আমি বেশ কিছু এফেক্ট রাখার চেষ্টা করেছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে যে পার্টিকুলার কোন কোন মেটেরিয়াল, কোন কোন পলিউটেন্ট মেটেরিয়াল কি কি ধরনের আমাদের মানুষের কি কি ধরনের সমস্যা তৈরি করে। বাট একটা কথা বলে রাখি যে এতক্ষণ যে সোর্স গুলো দেখালাম এটা বা এটা সঠিক হইতে সায়েন্টিফিক নয়, মানে অ্যাজ এ সোর্স হিসাবে সায়েন্টিফিক নয়। তাই আমি তোমাদেরকে এখন যেটা দেখাতে চলেছি সেটা কিন্তু ঠিকঠাক ভাবে বুঝে নাও যে আমি কেন দেখাতে চলেছি। কারণ তুমি যখন কোনো একটা বিষয় জানবে, সেই নলেজের পিওরিটি হওয়াটা খুব দরকার। বিকজ আমরা এখন যে 21st সেঞ্চুরিতে যে ডেটা এজে রয়েছি, ডেটা এজের মধ্যেই আমরা আমরা এগিয়ে চলেছি। তো সেই ডেটা এজে কিন্তু ডেটা আসল পাওয়ার, তোমার কাছে যদি তাই নলেজের পিওরিটি না থাকে তাহলে কিন্তু সেই ডেটাটা খুব একটা কাজে হবে না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে যে পিয়ার রিভিউড জার্নাল থেকে বা কোনো অথরাইজড জায়গা থেকে, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, এরকম একটা জায়গা থেকে কিন্তু তোমাদের দরকারি নলেজ গুলো নেওয়ার। বিকজ তোমার একটা জিনিস দেখো যে এখানে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি ছবি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখন ওই ওয়েবসাইটে কি ভুল হতে পারে না? এই ওয়েবসাইটে তোমাদের মতো বা আমার মতো কেউ তৈরি করতে পারে। এই ওয়েবসাইটে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য থাকতে পারে বা অনিচ্ছাকৃতভাবে কোনো রকম ভুল তথ্য থাকতে পারে। কিন্তু নর্মালি কি হয় যে পিয়ার রিভিউড জার্নাল গুলো, সেখানে ভুল তথ্য থাকার সম্ভাবনা অনেকটা কম থাকে। এখানে আমি একটা জার্নাল থেকে, জার্নালের পেজকে দেখাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এই জায়গাগুলোর, যে ইওএস এর রিসোর্স সোর্স কি কি, এবং তার থেকে কি কি পলিউটেন্ট ম্যাটেরিয়াল বেরোয় এবং তার হেলথ এফেক্ট কি। এখানে একদম ডিটেলে দেওয়া আছে, আগেরটার মতো ওভারঅল দেওয়া নেই, প্রত্যেকটা পলিউটেন্টের আলাদা আলাদা করে এফেক্ট গুলো দেওয়া রয়েছে, একটু ডিটেল দেখে নেবে। এখানে লেড দেওয়া রয়েছে, লেডের এফেক্ট গুলো দেওয়া রয়েছে, লেডের সোর্স, লেড অর্থাৎ সীসা। এন্ড দেন ক্যাডমিয়াম, চিপ রেজিস্টার এন্ড সেমিকন্ডাক্টরের মধ্যে ক্যাডমিয়াম পাওয়া যায়। এর এফেক্ট গুলো কি কি হয়, এর এফেক্ট ওভারঅল হিউম্যান হেলথে ইনভার্সেবল হয়, কিডনি ডিফেক্ট করে, নিউরাল ড্যামেজ তৈরি করে, অর্থাৎ নিউরোভাস্কুলার প্রবলেম তৈরি করে। এন্ড দেন মার্কারি সোর্স কি কি হয়, রিলে সুইচ এন্ড প্রিন্টেড সার্কিট বোর্ড, অর্থাৎ পিসিবি বা সার্কিট বোর্ড যেগুলো, সেখানে প্রচুর পরিমাণে মার্কারি থাকে। এটা কি সমস্যা তৈরি করে, ক্রনিক ব্রেন ড্যামেজ তৈরি করে, রেসপিরেটরি এন্ড স্ক্রিন ডিসঅর্ডার তৈরি করে। ওকে, আরো বিভিন্ন রকম মেটেরিয়াল আছে, পলিউটেন্ট মেটেরিয়াল আছে, সেগুলোকে একটু পড়বে ভালো করে। আশা করি তোমরা প্রপারলি স্ক্রিনশট নিতে পেরেছো। চলে যাচ্ছি পরের স্লাইডে। এফেক্ট গুলো এখানে আবার একবার দেওয়া আছে, একটু পারলে দেখে নিও। এন্ড দেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। দেখো, সলিড ওয়েস্ট বা ই ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে স্ট্র্যাটেজিগুলোকে আলোচনা করলে প্রথমে নিশ্চয়ই আমরা এটাই বুঝতে পারবো যে ই ওয়েস্টকে প্রপারলি ম্যানেজ করার সব থেকে সোজা রাস্তা হচ্ছে সব থেকে কম পরিমাণ ব্যবহার করা। এখন বর্তমান যুগে যদি আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতি বা ইলেকট্রনিক্স এর যন্ত্রপাতি কম ব্যবহার করতে শুরু করি, তাহলে আমরাই নিজেরাই পিছিয়ে পড়বো। তার জন্য কিছু প্রপার স্ট্র্যাটেজি নেওয়া দরকার, রাইট? ডেফিনেটলি কম ব্যবহার করতে হবে। আমাদের কি দরকার, অর্গানাইজ হোয়াট টু হ্যাভ, সেটাকে প্রপারলি অর্গানাইজ করতে হবে। যে এবং গিভ অ্যাওয়ে অর ডোনেট ই ওয়েস্ট,
ওই ইউএস কে প্রপারলি ডোনেট করে দিতে হবে ঠিক সঠিক জায়গায়। অর্থাৎ নর্মালি দেখা যায় কি আমাদের বাড়ির টিভি রিমোট বা রিমোটের ব্যাটারি বা অন্যান্য ছোটখাটো ইলেকট্রনিক জিনিস যদি খারাপ হয়ে যায়, আমরা প্রপার ভাবে সেটাকে সেগ্রিগেট না করে সেটাকে অন্যান্য দ্রব্যের সাথে মিশিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি, বা নর্মালি আমরা বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেই প্রসেসটা না করে প্রপারলি সেটাকে সঠিক জায়গায় পৌঁছানোর দায়িত্বটা যদি একটু নেওয়া যায়, তাহলে কিন্তু এটা অনেকটা ভালো এফেক্ট, এই ধরনের ইউএস এর এফেক্ট অনেকটা কম হতে পারে। অ্যান্ড দেন টেক দেম ব্যাক টু দ্য স্টোর। অর্থাৎ কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস খারাপ হয়ে গেলে সেটাকে সরাসরি স্টোরে পৌঁছে দেওয়া যদি যায়, তাহলে সেটা কিন্তু অনেক সেফ হতে পারে। বিকজ আমরা যদি সবাই নিজেদের কাছাকাছি স্টোরে নিয়ে যাই, তাহলে স্টোরে ই ওয়েস্টের কালেকশনটা অনেক বেটার হবে এবং সেখান থেকে আমরা প্রপারলি সেটাকে ডিসপোজ করতে পারবো। অ্যান্ড দেন সেল, যদি সম্ভব হয় ইওয়েস্ট ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস যদি খারাপ হয়ে যাওয়া থাকে কিন্তু সেটার যদি কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, সেটাকে সেল করে দেওয়া অনেক বেটার হবে। লার্ন অ্যাবাউট ইউর রিসাইক্লিং অপশন। আমার তোমাদের কাছে যে যে ইলেকট্রনিক্স মেটেরিয়াল গুলো অ্যাপ্লায়েন্সেস আছে, ইউএস যেটা ইউএস তৈরি করছে, সেটাকে কিভাবে ডিসপোজ করা যায় সেটা সম্পর্কে তোমার বেসিক নলেজটা কিন্তু এক্ষেত্রে অনেকটা হেল্প করতে পারে, রাইট? অ্যান্ড লিভ ইন দ্য ক্লাউড এজ। অর্থাৎ হার্ডওয়্যার কম ইউজ করে সব থেকে বেশি করে যদি আমরা নেটওয়ার্ক ইউজ করতে থাকি, তাহলে আমাদের হার্ডওয়ার্কের চাহিদাটা অনেকটা কমে যায়। ফরসে আমরা যদি ক্লাউড ইউজ করি, তাহলে আমাদের স্টোরেজ ডিভাইসের চাহিদাটা অনেকটা পরিমাণে কমে যায়। And then now biohazard, what does it mean? It means biochemical waste, hospital waste is any kind of waste containing infectious or potentially infectious material. অর্থাৎ যে কোনো হসপিটাল বা এই ধরনের জায়গা থেকে আসা ওয়েস্ট যেটার মধ্যে ইনফেকশন থাকতে পারে, এরকম কোনো মেটেরিয়াল রয়েছে, ইনফেকশন ছড়াতে পারে এরকম কোনো মেটেরিয়াল রয়েছে, সেটা থেকে আমাদের সেইটাকে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট বলতে পারি। এন্ড ফার্স্ট আমরা যেটা দেখবো যে এর হিউম্যান হেলথে এফেক্ট কি হয়, দেন ম্যানেজমেন্ট দেখবো। আমরা এফেক্ট গুলো একটু পরে অন্য স্লাইডে দেখবো এখানে। আচ্ছা, ম্যানেজমেন্ট, ওভারঅল ম্যানেজমেন্ট কি অন সাইট ভার্সেস অফ সাইট, ওকে। এন্ড দেন জেনারেশন এন্ড অ্যাকুমুলেশন। আচ্ছা, এগুলোকে একটু ডিটেলে আলোচনা করি। আচ্ছা, যেখানে বায়োমেডিক্যাল ওয়েস্টটা জেনারেট হচ্ছে সেখানে এবং সেখান ছাড়া অফ সাইট, অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট যেখানে জেনারেট হচ্ছে সেখান ছাড়া অন্য দূরে নিয়ে গিয়ে গার্বেজ করা, এই দুটো পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে যেখানে বায়োমেডিক্যাল ওয়েস্ট জেনারেট হচ্ছে সেখান থেকে সিকিউর এবং সেফ ওয়েতে ট্রান্সপোর্ট করা এবং প্রপার ওয়েতে তার যে potentiality টু বিকাম হ্যাজার্ডাস, তো সেই পোটেনশিয়ালিটিটাকে নষ্ট করার জন্য আমাদেরকে ভাবতে হবে, তো তার ক্ষতিকর প্রভাবটাকে কমানোর জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে, রাইট? অ্যান্ড দেন জেনারেশন অ্যান্ড অ্যাকুমুলেশন। বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রপার ওয়েতে জেনারেট করা এবং সেটার অ্যাকুমুলেশনটা খুবই জরুরি, সঠিকভাবে স্টোরেজ অ্যান্ড সঠিক ট্রিটমেন্ট। এর ডিটেলে আমাদেরকে জানতে হবে না, বেসিক্যালি এর ডিটেলে যারা এনভায়রনমেন্টাল সায়েন্সের নেট দেবে তাদের ক্ষেত্রে এই ডিটেলগুলো জানা দরকার হয়ে যায় অনেক ক্ষেত্রে, আমাদের আশা করি লাগবে না। অ্যান্ড দেন মেজর সোর্স অ্যান্ড মাইনর সোর্স অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট। মেজর সোর্স কি কি রয়েছে, হসপিটাল, ল্যাব, রিসার্চ সেন্টার, অ্যানিমেল রিসার্চ সেন্টার এটসেট্রা, আরো কয়েকটা আছে, একটু দেখবে। মাইনর সোর্সের মধ্যে রয়েছে ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক, অর্থাৎ যেখানে পরিমাণটা কম হয় এবং হ্যাজারিয়াস মেটেরিয়ালটাও অনেকটা কম পরিমাণে থাকে। এরপরে এটার সেগ্রিগেশন, এটা স্ট্র্যাটেজি কি, যে কোনো ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফার্স্ট স্ট্র্যাটেজি আমরা
অনেকক্ষণ ধরেই দেখছি যে প্রত্যেকটা ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রত্যেকটা টাইপের ওয়েস্টের ক্ষেত্রেই ফার্স্ট স্ট্র্যাটেজি ডেফিনেটলি সেটার প্রপার আইডেন্টিফিকেশন এবং তার সোর্সটাকে প্রপার আইডেন্টিফিকেশন, এবং এটাও আইডেন্টিফাই করতে হবে তার মধ্যে হ্যাজার্ডাস পোটেনশিয়ালিটিটা কতটা রয়েছে, অর্থাৎ সেটা কতটা বিপদ তৈরি করতে পারে, রাইট? তো তারপরে ভেরি নেক্সট স্টেপ ইজ ডেফিনেটলি সেগ্রিগেশন অফ দ্যাট মেটেরিয়ালস। প্রপারলি প্রপার ওয়েতে যদি আমরা সেগ্রিগেট না করতে পারি তাহলে কিন্তু আমরা সেটা ডিসপোজাল প্রপার ওয়েতে করতে পারবো না। এবং বায়োমেডিক্যাল ওয়েস্টের মতো জায়গায় যেখানে ইনফেকশনের রিস্কটা অনেক বেশি, সেটার ভার্নারেবিলিটি অনেকটা বেশি থাকে, সেখানে কিন্তু সেগ্রিগেশনটা অনেক প্রপার ওয়েতে করতে হবে এবং আরো সুন্দরভাবে করতে হবে। আচ্ছা, তাই না? আচ্ছা, এখানে যেটা করা হয়ে থাকে, যে প্রসেসটা অ্যাপ্লাই করা হয়ে থাকে, দেখো বিভিন্ন রঙের বালতি থাকে, সেই রঙের বালতিতে পার্টিকুলার টাইপের ওয়েস্টকে রাখা হয়। যেমন যেটা সবুজ বালতি, সবুজ বালতিতে কি রাখাতে হবে? কিচেন থেকে আসা ওয়েস্ট, পেপার, টিস্যু, ওয়াটার বোতল, ক্যানস এটসেট্রা, রাইট? অ্যান্ড দেন ইনফেক্টেড প্লাস্টিক, সিজারেন্স, গ্লাভস, প্লাস্টিক ওয়েস্ট এটসেট্রা, এগুলো কোথায় থাকবে? এগুলো থাকবে রেড বালতিতে। অ্যান্ড দেন ইয়েলোতে কি থাকবে? ইনফেক্টেড ও সমস্ত টাইপের ইনফেক্টেড ওয়েস্ট, সয়েলড, অ্যানাটমিক্যাল, কেমিক্যাল, লিকুইড, অর্থাৎ সমস্ত ধরনের যে হ্যাজার্ডাস ওয়েস্ট যেটা সরাসরি ল্যাবরেটরি বেস জায়গা থেকে তৈরি হয়, এবং মেডিসিন রিলেটেড ওয়েস্ট, তাই না? এই সমস্তগুলো ওয়েস্ট এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ এনি বায়োটিক কম্পোনেন্টস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইয়েলো বক্সে জমা হবে। এবং তাছাড়াও বাকি যে জিনিসগুলো থাকবে, গ্লাসওয়্যার, কাঁচ, এই ধরনের কাঁচ, মেটাল, এই ধরনের জিনিসগুলো আমাদের ব্লু বক্সে জয়েন করতে হবে। এছাড়াও যে শার্প মেটেরিয়ালগুলো, যেগুলো হচ্ছে ছুরি, নিডলস, ইঞ্জেকশনের সূচ, সেইগুলো রেড বক্সে জমা করতে হবে। তো এই প্রসেসটা নর্মালি ফলো করলে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টকে প্রপারলি ডিসপোজ করতে পারবো। তো এই ওয়েটাকে একটু ভালো করে তোমরা দেখে রেখো। অ্যান্ড দেন এখানে বেশ কিছু তথ্য আরো দেওয়া রয়েছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এখানে অনেক তথ্য পাবে। এবং যারা এখনো স্ক্রিনশট নিলে না, তারা আসলে আমার মতোই কুঁড়ে, তাদের জন্য রয়েছে এটা, একদম সহজে রয়েছে। তো কোন কালারের ব্যাগে কি কি মেটেরিয়াল যাবে সেটা দেখে নেওয়া দরকার। আচ্ছা, ওভারঅল মেডিকেল ওয়েস্ট বা বায়োমেডিক্যাল ওয়েস্টের কজ, এফেক্ট এবং সলিউশনস রয়েছে। আচ্ছা, এটা ব্ল্যাক। কজ, এফেক্ট এবং সলিউশন গুলো রয়েছে, এটা একটু ভালো করে পড়বে যে পার্টিকুলার কোন ধরনের এফেক্ট আসে কোন ধরনের পলিউটেন্ট পদার্থ থেকে বা কোন ধরনের কজ থেকে, এবং তার প্রপার সলিউশন গুলো কি। এখানে সলিউশন গুলো জেনারেলি ওভারঅল ওয়েতে বলা হয়েছে। বায়োমেডিক্যাল ওয়েস্টের সেগ্রিগেশনের প্রসেসটা আরো ডিটেলে এখানে দিয়েছি, প্রত্যেকটা একটু দেখে নিও। প্রত্যেকটা উপায়, এখানে একটা এক্সট্রা জিনিস আছে দেখতে পাচ্ছ, যে ব্লাড কন্টেনার, রাইট? ব্লাড কন্টেনার এখানে থাকবে ইনফেকশনাস ওয়েস্টের মধ্যে। ওকে, অ্যান্ড তো আজকে আমরা যে আলোচনাটা করলাম এতক্ষণ ধরে, তার মধ্যে কি কি দেখলাম? বেসিক্যালি যে ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে ভেরিয়াস টাইপ অফ ওয়েস্ট, যার মধ্যে সলিড ওয়েস্ট ছিল, বিভিন্ন রকম হ্যাজার্ডাস ওয়েস্ট ছিল, ই ওয়েস্ট ছিল, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ছিল, ডোমেস্টিক ওয়েস্ট ছিল, বায়ো এবং বায়ো ওয়েস্ট। এই সমস্ত টাইপের ওয়েস্ট গুলো সোর্স কি কি, তার এফেক্ট কি কি হতে পারে, এবং সেগুলোকে প্রপারলি ডিকম্পোজ করার বা ম্যানেজমেন্ট করার প্রসিডিওর গুলো কি কি, রাইট? তো এরপরে আমি আজকে তোমাদের একটা কাজ দেব, কারণ এরপরে পলিউশন রিলেটেড ক্লাস, পলিউশন রিলেটেড টপিকটা আমরা ওভারঅল কমপ্লিট করলাম। এরপরে আমাদের যেটা বাকি রইলো সেটা হচ্ছে এমডিজি, এসডিজি, অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এরপরে আমরা সেটার ভিডিও আনবো, তবে তার আগে আমি তোমাদের থেকে একটা ফিডব্যাক পেতে চাইছি। ফিডব্যাকটা হচ্ছে এটাই, যে তোমরা এটার উপর এতদিন অব্দি কি পড়াশোনা করলে এবং কি প্রিপারেশন নিলে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট টপিকের মধ্যে এই পলিউশনটা।
তো আশা করি তুমি বিভিন্ন বিষয়গুলো তোমাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি। এখনো যদি কোনো বিষয় বুঝতে না পেরে থাকো তাহলে সঙ্গে সঙ্গে আমাকে বলো, এবং এই ক্লাসের যে এফেক্টটা সেটাকে সঠিকভাবে ক্লাসটাকে কার্যকরী করতে চাইলে, অর্থাৎ যা পড়লে বা যা শিখলে সেটাকে সঠিকভাবে কার্যকরী করতে চাইলে আজকেই এখনই তোমরা তোমাদের হাতের কাছে যতটা সম্ভব রিসোর্স আছে সেটাকে ইউটিলাইজ করো। কিভাবে? ফার্স্ট ইজ টেক্সট পড়ো। প্রথমে টেক্সট পড়ো, আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোকে বারবার দেখো, দরকার হলে স্ক্রিনশট নিয়ে পড়ো। অ্যান্ড তারপরে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে যে নলেজটা তুমি গ্যাদার করলে সেটাকে রিকলিং করা। তুমি যতই নলেজ গ্যাদার করো, তুমি যদি রিকলিং না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষার জন্য কোনো পরিস্থিতিতেই তৈরি হতে পারবে না। তোমার মাইন্ড পরীক্ষার হলে গিয়ে কখনোই আলটিমেট লেভেলে পারফর্ম করবে না। কারণ রিকলিং কোনো ক্যাপাসিটি নয়, রিকলিং একটা অভ্যেস, যে অভ্যেসটা করলে অটোমেটিক পরীক্ষার হলে গিয়ে সবকিছু ঠিকঠাক ভাবে মনে পড়তে থাকে। এটা বেসিক্যালি একটা প্রসিডিউর যেটা সবাইকে ফলো করতে হয়। তো আমি তোমাদেরকে আজকে হোমওয়ার্ক হিসাবে এটাই দিতে চাইবো যে আগামী 24 ঘন্টার মধ্যে পলিউশন রিলেটেড যা যা প্রশ্ন এসছে সমস্ত প্রশ্ন তোমার মানে তোমরা যা যা দেখেছো এখন পর্যন্ত, যা যা প্রশ্ন এসে গেছে অলরেডি, সমস্ত প্রশ্নগুলোকে আরেকবার গ্রুপে দাও, এবং তার গ্রুপে তোমরা দাও। তারপরে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব যেখানে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোকে আলোচনা করব। তো আমি তোমাদেরকে এই কাজটা দিচ্ছি, তোমরা একটু প্রশ্নগুলো আলাদা আলাদা করে সেগ্রিগেট করে আমাকে দাও যে শুধুমাত্র পলিউশন থেকে কি কি প্রশ্ন এসছে। রাইট? চলো আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।